প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার অনার্স তৃতীয় বর্ষ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। আর থার্ড ইয়ারে যে 8টা সাবজেক্ট আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সেই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কোডটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। এই সাবজেক্টের মধ্যে টোটাল চ্যাপ্টার আছে 7টি চ্যাপ্টার আছে। তার মধ্যে থেকে আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টারের নাম হচ্ছে যে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। লিখতেছি আজকে আমরা এই চ্যাপ্টারের উপরে আমরা আলোচনা করব। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের ভিতরে জরুরি যে পড়া সেটা হচ্ছে যে এখানে 4টা থিওরি আছে। আমরা থিওরিগুলো বোর্ডে লিখতেছি। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে টোটাল আমাদের 4টা থিওরি আছে। এই থিওরিগুলির মধ্য থেকে আমরা একটা নাম আছে এনআই অ্যাপ্রোচ, এটাকে মূলত নেট ইনকাম অ্যাপ্রোচ বলে। আমি এখান দিয়ে লিখতেছি নেট ইনকাম। পরেরটার নাম হচ্ছে এনওআই অ্যাপ্রোচ, এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম। এরপরে একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা লেখা আছে এমএম অ্যাপ্রোচ, এটা হচ্ছে মডগুলারি মিলার, দুজন লেখকের নামে অনুসারে এটা করা হয়েছে। তো এই তত্ত্বগুলির মধ্যে থেকে প্রথম তত্ত্বের উপরে আমরা আজকে আলোচনা করব। প্রথম তত্ত্ব হচ্ছে এনআই অ্যাপ্রোচ। এই এনআই অ্যাপ্রোচের মূল বক্তব্যগুলি আলোচনা করছি। এই এনআই অ্যাপ্রোচে বলা হচ্ছে যে মূলধন গঠন করতে হলে সাধারণ শেয়ারের সাথে যদি আমরা ঋণের সংমিশ্রণ করি তাহলে আমাদের ব্যবসাটা ভালো হবে। ভালো হবে বলতে বোঝাচ্ছে যে ব্যবসার ভ্যালু বেশি হবে, কস্ট কম হবে। কস্ট বলতে এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো আমরা মূল বক্তব্য হচ্ছে যে সাধারণ শেয়ার মূলধনের সাথে ঋণ মূলধন সংযুক্ত করলে, সাধারণ শেয়ার মূলধনের সাথে ঋণ মূলধন সংযুক্ত করলে
ব্যবসায়ের বা ফার্মের ভ্যালু বাড়বে এবং মূলধন ব্যয় কমবে। এটা হচ্ছে এটার মূল বক্তব্য। তাহলে এখানে দুটো মূলধন আসবে, একটা সাধারণ শেয়ার আর একটা ঋণ। সাধারণ শেয়ার এবং ঋণ এই দুটাতে যুক্ত করলে ব্যবসায়ের উন্নতি হবে বা ব্যবসায়ের অবস্থা ভালো হবে। এখন আমরা এই তত্ত্ব অনুসারে কি কাজ করব, করণীয় কি, করণীয়গুলি লিখছি। এক নম্বরে মার্কেট ভ্যালু অফ দি ফার্ম এটা নির্ণয় করতে হবে। দুই নম্বর হচ্ছে যে মার্কেট ভ্যালু অফ ডেট বা ডিবেঞ্চার এটা নির্ণয় করতে হবে। 3 নম্বরে টোটাল ভ্যালু অফ দি ফার্ম। 4 নম্বরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই চারটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি আরেকবার বলছি, এনআই অ্যাপ্রোচে আমাদের যে করণীয়গুলো সেটা হচ্ছে যে মার্কেট ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করতে হবে, তারপরে মার্কেট ভ্যালু অফ দি ডেট বা ডিবেঞ্চার নির্ণয় করতে হবে, তারপরে টোটাল ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করতে হবে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে হবে। এই চারটা বিষয় করতে হবে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা আমরা ক্লিয়ার করব, একটা অঙ্ক করে দেখাবো। তো অঙ্ক করার আগে অঙ্ক করার জন্য একটা চার্ট আছে, যে চার্টের মাধ্যমে এই রিকোয়ারমেন্টগুলি সবগুলি একসাথে নির্ণয় হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি এবং অঙ্কটা করে দিচ্ছি। আমরা যদি এনআই অ্যাপ্রোচের একটা অঙ্ক করতে যাই তাহলে ওই এনআই অ্যাপ্রোচের অঙ্ক করার জন্য চার্ট ফলো করলে খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে। তো আমরা চার্টটা লিখতেছি। মনে রাখতে হবে এখানে এনআই অ্যাপ্রোচের চার্ট দুটো আছে, একটা হচ্ছে ট্যাক্স সহ আর একটা হচ্ছে ট্যাক্স বাদে, ট্যাক্স ছাড়া। আমি এখানে ট্যাক্স ছাড়াটা লিখতেছি।
এখানে আমরা যা লিখছি একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমে ইবিআইটির অর্থ হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এটা থেকে ইন্টারেস্ট বিয়োগ যাবে, ইন্টারেস্টটা বিয়োগ দিলে এটা হবে যে এনআই বা নেট ইনকাম অথবা ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এরপরে আমরা একটা জিনিস লিখছি যেটা প্রথমে দেওয়া থাকবে যে কস্ট অফ ইকুইটি, এটা সংক্ষেপে কেই বলে। তারপরে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এটা বার করার জন্য এস ইকুয়াল টু এনআই ডিভাইড বাই কে, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তারপরে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, এটারে বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয় আই ডিভাইড বাই কেডি, এই সূত্র দ্বারা এটা নির্ণয় করতে হয়। তারপরে টোটাল ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করার জন্য এস প্লাস বি এইভাবে নির্ণয় হয়ে যাবে। এরপরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা হচ্ছে K0 বলে, ইবিআইটি ডিভাইডেড বাই বি পুরো 100। এই পর্যন্ত মোটামুটি চার্ট। আমরা আরেকবার বলছি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বিয়োগ দিলে এনআই বা নেট ইনকাম, তারপর কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, তারপর মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, টোটাল ভ্যালু অফ দি ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আমরা একটু আগে যে করণীয় কথা বলেছিলাম এনআই অ্যাপ্রোচে, সেই করণীয়ের ভিতরে 4টা করণীয় ছিল, এই চার্টের ভিতরে অলরেডি আছে। আমরা সেগুলি আইডেন্টিফাই করে দেখাচ্ছি যাতে একজন ছাত্র খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারে। এছাড়াও ভিন্ন ভিন্ন সূত্র প্রয়োগ করে আলাদা করে করা যায়, এতে অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি সময় লাগে। তা আমরা এটা সহজ করে করেছি। আমরা যদি এর আগে আমাদের যে রিকোয়ারমেন্টগুলি ছিল সেই রিকোয়ারমেন্টগুলি আমরা এখানে পাব। যেমন এখানে আমি আর ই কিউ মানে রিকোয়ার্ড বুঝেছি। যেমন আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল মার্কেট ভ্যালু অফ ইকুইটি, যেটাকে সংক্ষেপে এস বলে, এইটা রিকোয়ারমেন্ট 1 হয়ে গেল। তারপরে ছিল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বা ডিবেঞ্চার, এটা রিকোয়ারমেন্ট 2, এখানে বের হয়ে গেল। তারপরে হচ্ছে যে রিকোয়ারমেন্ট 3, এটা ছিল টোটাল ভ্যালু অফ দি ফার্ম, টোটাল ভ্যালু অফ দি ফার্ম। এরপরে 4 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই অঙ্কগুলি এখানকার ভিতরে মেজর, বিশেষভাবে এনআই অ্যাপ্রোচের। আরেকটা কথা বলে রাখি যে আমরা কোন অ্যাপ্রোচে অঙ্ক করব সেটা প্রশ্নের মধ্যে লেখা থাকবে। প্রশ্ন থেকে আমরা প্রশ্ন বলে দিবে যে এই অ্যাপ্রোচে অঙ্কটা করো, এভাবে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হবে। এখন আমরা একটা অঙ্ক লিখব এবং এই চার্ট প্রয়োগ করে সেই অঙ্কটি করব। আমরা একটা অঙ্ক লিখছি যেটা আমরা এই চার্ট অনুসারে করার চেষ্টা করি। তাহলে
এই মাসুম বলু এই তো আমরা যে অঙ্কটা লিখতেছি দেখো, মোটামুটি আমরা লিখছি অর্ধেক অংশ লেখা হয়েছে। সেটা হচ্ছে যে যদি একটি ফার্মের ইবিআইটি 50,000 টাকা হয় এবং তার মূলধন হয় 2 লক্ষ টাকা 10% সুদে, আমরা এখানে যে 4টা রিকোয়ারমেন্টের কথা বলেছি এনআই অ্যাপ্রোচের, সেগুলি লিখেছি। পুরো প্রশ্নটা আমি একবার পড়ে শোনাচ্ছি। লেখা আছে যে if a firm EBIT is টাকা 50,000 and debt capital is টাকা 2 লাখ at 10% interest, cost of equity capital 12.5%, the number of share is 2000। তো এখানে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেট, টোটাল ভ্যালু অফ দি ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। যেটা আমরা আগে প্রথমে স্টার্টিংয়ে বলেছিলাম যে এই চ্যাপ্টারের মূল করণীয় যে 4টা সেটা আমরা লিখেছি। ইয়া ছাড়াও আরও 2-1টা করণীয় আছে, সেগুলি আমরা পরে লিখি করব। তো এখন এই প্রশ্নটার সমাধান আমি করে দিচ্ছি। আমরা প্রথমে উপরে টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন লিখে শুরু করব। ছাত্রছাত্রীরা আমরা এখানে আগে যে 4টা লিখছিলাম সেই 4টা হুবহু লিখব। লেখার পরে আমরা আইটেমগুলি বসাই দিলে অটোমেটিকলি আমাদের অঙ্কের সকল রিকোয়ারমেন্ট, অর্থাৎ 4টা রিকোয়ারমেন্টে এই চার্টের মাধ্যমে বের হবে। আমি পুরো 4টা লিখতেছি।
মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এখানে আমরা সূত্র লিখব। তারপরে মার্কেট ভ্যালু অফ ডেফট বা ডিবেঞ্চার, সংখ্যা আমরা ডেফট লিখতে পারি। সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই কেডি। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম লিখছি, এটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এস প্লাস বি। এই হচ্ছে মোটামুটি চার্ট। এখন এই চার্ট অনুসারে আমরা অঙ্কটা খুব দ্রুত করে ফেলতে পারবো। অলরেডি আমাদের কোশ্চেনের ভিতরে লেখা আছে ইবিআইটি 50,000, আমরা এখানে 50,000 টাকা এখানে বসাবো। তারপর লেখা আছে ইন্টারেস্ট, আমরা জানি যে আমাদের প্রশ্নে 2 লক্ষ টাকা ঋণ দেওয়া আছে আর তারপরে 10% সুদ বলা আছে প্রশ্নে, তাহলে এটা হচ্ছে যে 20,000 টাকা। তাহলে বিয়োগ দিলে আর হলো 30,000। খুব সোজা অঙ্কটা, ইবিআইটি প্রশ্নে দেওয়া আছে, ইন্টারেস্ট বের করা খুব সোজা। 2 লক্ষ টাকার উপর 10% যেটা বের হলো এটার নাম হচ্ছে নেট ইনকাম। এরপরে কস্ট অফ ইকুইটি, এটা প্রশ্নের ভিতরে সবসময় দেওয়া থাকবে, এটা 12.5% লেখা আছে অলরেডি 0.125। 12.5%কে আমরা পয়েন্টে লিখলাম, এতে আমাদের ভাগ করতে সুবিধা হবে। পরের লাইনগুলো সূত্র অনুযায়ী অটোমেটিকলি বের হতে থাকবে। যেমন এস মানে হয়েছে যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল, এনআই কে কে দ্বারা ভাগ। এখানে অলরেডি এনআই বের হয়েছে 30,000, সেটাকে যদি আমরা 0.125 অর্থাৎ কে দ্বারা ভাগ করি, এতে আমাদের এই রেজাল্টটা বের হবে। আমি রেজাল্টটা লিখতেছি, $2,40,000 টাকা। এই হচ্ছে 2,40,000 টাকা মার্কেট ভ্যালু অফ ইকুইটি বের হলো, এটার ভাগগুলো এটা হবে। মার্কেট ভ্যালু অফ ডেফট, মনে রাখতে হবে যে এটা প্রশ্নের ভিতরে সবসময় দেওয়া থাকে। যদি কখনো দেওয়া না থাকে তাহলে ওখানে ইন্টারেস্ট দেওয়া থাকবে, সেই ইন্টারেস্টকে কেডি অর্থাৎ কস্ট অফ অর্থাৎ সুদের হার যেটা সেটা দিয়ে ভাগ করলে আমাদের এই ডেফটটা বের হবে। কিন্তু আমাদের কোশ্চেনে অলরেডি ডেফট দেওয়া আছে 2 লাখ, আমরা সরাসরি এই 2 লাখ লিখে দিব। পরের অংশগুলো খুব সোজা, সেটা হচ্ছে যে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, এটা ভি, এটাকে ভি বলে, ভি টোটাল ভ্যালু, ভ্যালুর জন্য ভি, এস প্লাস বি, এই যে উপরে এস নির্ণয় করা আছে, বি নির্ণয় করা আছে, তাহলে এই দুটোটা যদি আমরা যোগ করে দিই তাহলে 4,40,000 টাকা। তাহলে 4,40,000 টাকা এটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। এরপর ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে যে ইবিআইটি ডিভাইডেড বাই ভি পূরণ 100। ইবিআইটি হচ্ছে একদম স্টার্টিং এ যেটা দেওয়া আছে 50,000 টাকা, আর ভি হচ্ছে এই যে এখানে যেটা বের হলো টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে আমরা এই 50,000 রে এই 4,40,000 টাকা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে এখানে একটা পার্সেন্ট বের হবে, যেটাকে K0 বলে, এটা হচ্ছে 11.36%। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা আবার রিভাইজ করতেছি, আমাদের অঙ্কের রিকোয়ারমেন্টগুলি পড়তেছি এবং সেটা কোনটা কোন রিকোয়ারমেন্ট সেটা বলছি। প্রথম রিকোয়ারমেন্ট ছিল মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1, তাহলে এটা 1 নির্ণয় হয়ে গেল। দ্বিতীয় নম্বর ছিল মার্কেট ভ্যালু অফ ডেফট, এই যে মার্কেট ভ্যালু অফ ডেফট এখানে নির্ণয় হয়ে গেছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট নম্বর 2। তারপর হচ্ছে যে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, এটা হচ্ছে 3। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট 4, যেটাতে বলা হয়েছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এভাবে আমরা পুরো অঙ্কটা করতে পারলাম। এরকম অঙ্ক পরীক্ষায় সবসময় আসে, তো এই অঙ্কটা আমরা সবাই মিলে শিখব। এছাড়াও আমরা এই ধরনের অঙ্ক
আরও তোমাদেরকে দিব। আমরা একটা অঙ্ক তোমাদের বাসায় করার জন্য, বাড়িতে চেষ্টা করার জন্য একটা অঙ্ক দিচ্ছি। অঙ্কটা আমি লিখতেছি। Problem number 2. If a firm has EBIT is firm has EBIT টাকা ৮০,০০০ and debt capital টাকা ৫,০০,০০০ at 12% interest. Cost of capital is 15%. Number of share is ২,০০০। Find তো আমরা একটু সামারি করতেছি। সেটা হচ্ছে যে আমাদের আজকে পড়া ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থার্ড ইয়ার। সেই পড়ার মধ্যে আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টার আমরা শুরু করছিলাম। সেখানে 4 রকমের থিওরি আছে। তার মধ্যে আজকে আইএনআই অ্যাপ্রোচের উপরে আমাদের আলোচনা হয়েছে। সেই আইএনআই অ্যাপ্রোচের মধ্যে 4টা করণীয় আছে, সেগুলো আমি লিখেছি এবং অঙ্ক করে দেখাইছি। এবং তোমাদের জন্য একটা অঙ্ক অলরেডি আমরা এখানে দিয়েছি এবং সমান রিকোয়ারমেন্টগুলি দিয়েছি। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কটার রেজাল্টগুলি লিখবো এবং তোমরা মিলিয়ে নিবা যে আমাদের রেজাল্টগুলি তোমাদের মিলছে কিনা রেজাল্টের সাথে। আগামী ক্লাসে আমরা এখানে অনেক অঙ্ক আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তবে তোমরা বাসায় যদি বইতে দেখো, দেখবা যে এই ধরনের অঙ্ক অনেক আছে এবং এই সিস্টেমে তোমরা এটা করবে। সবাই ধন্যবাদ।